বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা এসেছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। আদৌ কি আলোচনার মাধ্যমে, শুধু বাংলাদেশ না ধরে আমি যদি অন্যান্য দেশও ধরি, আদৌ কি আলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনা করে এই বিষয়ের সমাধান সম্ভব? স্টক মার্কেট এবং অন্যান্য যত ব্যবসায়িক প্রতিষ্ঠানে হইচই লেগে গেছে, এবং শুধু তাই নয়, বিশ্বব্যাপী। কাজেই এখন সবাই ওনার সঙ্গে আলোচনা আসার জন্য চেষ্টা করছেন, যে সব ইসে বিভিন্ন দেশ সুযোগ নিচ্ছে, এটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন এই বাধা দিতে গেলে তো গোলমাল লাগবে। এখানে যে বাণিজ্য ঘাটতির সাথে কে ধরে যেভাবে করে ধরে অন্য দেশকে বলা হচ্ছে যে তোমাদের এই পরিমাণ ট্যারিফ আছে, এটা আসলে সত্যি না, এবং সেটা হয়তো জেনে শুনে এভাবে করে করা হয়েছে। প্রতিটা জায়গায় নেগোশিয়েট করে আলাদা আলাদা করে যেটা আমেরিকার পক্ষে সবচেয়ে আপনার সুবিধাজনক হয় সেটা হয়তো করার চেষ্টা করা হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শুল্ক আরোপ করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা এসেছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। একটু জানিয়ে রাখি, ডো সূচক 1679 পয়েন্ট বা 3.98% কমেছে। S&P 500 সূচক 4.84% কমেছে, এবং প্রযুক্তি কেন্দ্রিক যে নাসডাক সূচক এটি 5.97% পতন হয়েছে। অর্থাৎ এই তিনটি প্রধান সূচকই 2020 সালের পর তাদের সবচেয়ে বড় একদিনের যে পতন সেটি কিন্তু রেকর্ড করে ফেলেছে। এটি তো গেল আমেরিকার অর্থনীতি। বিশ্বের অন্যান্য বাজার, ইউরোপ এবং এশিয়াতেও বড় ধরনের পতন হচ্ছে, এবং বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বাজারের এই উত্থান পতন কিংবা অর্থনীতি কিংবা ব্যবসায়িক যে কার্যক্রম, এটাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ার যে আশঙ্কা, সেই সম্পর্কে তো শুনবই। সেই সাথে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তিনি বলছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার আসলে সমাধান সম্ভব। আমরা তো অতীতেও দেখলাম মেক্সিকোর প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য দেশে কিন্তু আসলে আশাবাদী ছিল। আদৌ কি আলোচনার মাধ্যমে, শুধু বাংলাদেশ না ধরে আমি যদি অন্যান্য দেশও ধরি, আদৌ কি আলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনা করে এই বিষয়ের সমাধান সম্ভব? আলোচনাটি তো আজকে মানে আমরা লক্ষ্য করেছি যে আজকে স্টক এক্সচেঞ্জ ক্লোজ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে বলেছেন যে আলোচনার দৌড় দ্বারটা উন্মুক্ত আছে, আলোচনা সে করবে। এবং আমার যেন মনে হয় যে এই আলোচনা যদি ঠিক রকম অন্য পক্ষ ভালো করে করতে পারে, তাহলে এটার একটা এমিকেবল সলিউশনের সম্ভাবনা রয়েছে। এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায়। তার কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প উনি, আমি অনেক আগে থেকেই বলেছি, আমার প্রবন্ধে উল্লেখ করেছি, ইংরেজি বাংলা প্রবন্ধে, লেখা বইয়ে উল্লেখ করেছি, উনি ট্রানজ্যাকশনাল, মানে দর কষাকষি, ব্যবসা বাণিজ্য নিজের লাভ, হ্যাঁ, এবং ওনার মতে যেটা মানে আমেরিকার লাভ, উনি এটা করার চেষ্টা করবেন। কাজে এটা তার এক, হ্যাঁ, যে কোনো মানে উনি ট্রানজ্যাকশন, মানে তুমি আমাকে কি দেবে, কি দিচ্ছ, আমি তোমাকে কি দেব, ইত্যাদি আর কি, অনেকটা ব্যবসা। আবার আরেকটা ব্যাপার আছে তার, যে উনি কিন্তু ক্ষমতার খুব পছন্দ করেন। এই যে দেখুন, এইটা করে উনি যেটাকে বলছেন লিবারেশন ডে, দেখুন যে যুক্তরাষ্ট্রে মানে একদম মানে স্টক মার্কেট এবং অন্যান্য যত ব্যবসায়িক প্রতিষ্ঠানে হইচই লেগে গেছে, এবং শুধু তাই নয়, বিশ্বব্যাপী। কাজেই এখন সবাই ওনার সঙ্গে আলোচনা আসার জন্য চেষ্টা করছেন। এটাও তার একটা বিরাট ব্যাপার। কিন্তু আমাদের জন্য কি হলো, সেটা হলো আমাদের মেইন প্রশ্ন। পৃথিবীতে যে মানে আমরা যদি লক্ষ্য করি যে যে প্রোডাক্টস গুলি হয়, আমি কিন্তু সার্ভিস সেক্টরকে ধরছি না, তার 30% হলো যুক্তরাষ্ট্র। পুরো যত প্রডিউস হয় 30%। ইট ইজ এ হিউজ মার্কেট। এই যে বিশাল মার্কেট, যে এই মার্কেটের যে প্রেসিডেন্ট, যে নাকি মানে আর কি এই দেশের এখন শাসক, ওনার হাতে তো ভীষণ পাওয়া। 30% ইজ নট এ ম্যাটার অফ জোক। এটার কারণ কি, যুক্তরাষ্ট্রের লোকরা ধনী এবং তারা খরচ করে যথেষ্ট। এই কারণে এখানে এইটা সবার জন্য একটা মার্কেট, এবং এই মার্কেটে প্রত্যেকে কিছু লাভ নেয়। কিন্তু আমরা দেখেছি কয়েক দশক যেহেতু যুক্তরাষ্ট্র এত ভালো করছিল, মানে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে মাঝখানে একটু গোলমাল হয়েছিল, ডিপ্রেশন, আবার উঠে গেছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিরাট লাভ হয়েছে, এবং ভীষণ শক্তিশালী, ভীষণ ধনী দেশ। কাজে আগে অতটা কেয়ার যে কে কতটা
ট্যারিফ দিচ্ছে কিংবা অন্য ব্যারিয়ার দিচ্ছে। কিন্তু বর্তমানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে যুক্তরাষ্ট্রের প্রতি এত দশক ধরে যে এই ইনডিফারেন্সটা, যে সব ইসে বিভিন্ন দেশ সুযোগ নিচ্ছে, এটাকে সে বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন এই বাধা দিতে গেলে তো গোলমাল লাগবে, কারণ সবচেয়ে বড় যে ট্যারিফ বাড়লে পরে যারা ভোক্তা তাদের জন্য দাম বাড়বে, মানে ইনফ্লেশন আসবে। যে ফোন, যেমন ধরেন যে ট্যারিফ, আমরা আইফোন কিনতে পারি, ধরুন খুব ভালো ধরনের কিনতে পারি 1000-এর বেশি, প্রায় $1500 ভিতরে সবকিছু নিয়ে কেনা যায়। কিন্তু ওইটা যদি এই এই ট্যারিফ নিয়ে যুদ্ধ হয়, মানে বাণিজ্য যুদ্ধ হয়, আর এটাকে যদি এখানে প্রডিউস করতে হয়, এখানে তো প্ল্যান করতে হবে, ওটাকে সময় সাপেক্ষ, তাহলে এটা হয়তো $3500 দিয়ে কিনতে, $4000 দিয়ে। এটা কি লোক পছন্দ করবে? আমি গাড়ির মার্কেটিং করছিলাম, আমার ভাগ্য যে গত সপ্তাহে আমি গাড়ি অর্ডার করেছি, কিন্তু এই সপ্তাহে ওটা বেড়ে প্রায় 12,000 বেড়ে যাচ্ছে। মানে আমি যদি একটু দেরি করতাম। হ্যাঁ, কাজে এই যে জিনিসগুলো যারা ভোক্তা তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ কষ্টকর ব্যাপার হবে। আর এমনকি এটা রুরাল এরিয়া, যেখানে মানে কৃষকরা থাকে, ফার্মার, তাদেরও কিন্তু প্রডিউস অন্যত্র যেতে পারবে না, দাম বেড়ে যাবে, অন্যরা অন্যদিকে মার্কেট খুঁজে বের করতে পারে, অথবা আরো ওদের কাউন্টার ট্যারিফ দিতে পারে, অন্যান্য বিভিন্ন ব্যাপার হতে পারে। কিন্তু আমি একটা মনে করি যে পৃথিবীতে যে বর্তমানের যে ট্যারিফ সিস্টেম, সেটা কিন্তু আমি মনে করি যুক্তরাষ্ট্রের আমরা যারা ট্যাক্স দেই, আমাদের জন্য এটা একটা খুব ভালো ব্যাপার নয়। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দেই, যে জাপানে যদি রাইস, আমাদের এখান থেকে লুজিয়ানাতে প্রচুর রাইস, এই রাইস যদি আমরা জাপানে পাঠাতে চাই, আমি একটা ইনফরমেশন দেখেছি, আপনি চেক করে দেখবেন যে 900% ট্যারিফ অন রাইস, আমেরিকান রাইস, জেসমিন রাইস। এটা কি একটা ঠিক হলো? হ্যাঁ, যে মানে তাদের তো সব জিনিস এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের রাইসটাও তারা নিতে চায়। আবার দেখুন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ, সব দিক থেকে যুক্তরাষ্ট্রকে হেল্প করে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে ফুড প্রোডাক্টস, তার উপরে ওরা একটা বিরাট ট্যারিফ ধরেছে। যে জন্য আপনি লক্ষ্য করে দেখুন যে ইসরায়েলের উপরে ট্যারিফ হচ্ছে 70%। অন দ্য আদার হ্যান্ড, সমস্ত আরব মুসলিম কান্ট্রি, জর্ডান এবং এরকম একটা দুটো বাদ দিলে, সবাই হলো বেস 10%, মানে যেটা বেস সবার জন্য করেছে, তার মানে কোনো রেসিপ্রোকাল নেই। তবে একটা ব্যাপার, যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো, মানে বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো, ওরা তো কিছু প্রডিউস করে, ওরা তো আমেরিকাকে কি বিক্রি করবে, ওরা কেনে। কিন্তু যারা প্রডিউস করে, যেমন ধরেন মিডল ইস্টের ভিতরে আমি তুরস্ক ভিতরে, হ্যাঁ, যদি ওটা ইউরোপেরও একটা অংশ ভিতরে পড়ে গেছে, তুরস্কের উপরে কিন্তু মিনিমাম রেখেছে, ওই বেস লেভেলে করেছে। তারপরে ইজিপ্টের উপরে বেস লেভেলে রেখেছে, মরক্কো টরক্কোর সঙ্গে, এমনকি লক্ষ্য করে দেখুন ইরান হলো 10%, অথচ ইরানের সঙ্গে দারুণ ঝগড়া। কাজে আমার যেন মনে হচ্ছে যে উনি যেটা করতে চাচ্ছে সেটা, যে এই যে ট্যারিফের ব্যাপারে, শুধু ট্যারিফ নয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের যেটা ক্যালকুলেট করেছে তার অর্ধেক রেখেছে 37%। হ্যাঁ, এটা ডাবল হলো, মানে তার হিসাবে তার অর্ধেক করছে। তাহলে এটা কিভাবে? এটার কিন্তু ফর্মুলাটা একটু আশ্চর্য। এর ফর্মুলার ভিতরে আছে যে নট অনলি দি অফিসিয়াল ট্যারিফ, অন্যান্য, যেমন ধরুন যদি কোনো সাবসিডি থাকে সেটাকে কাউন্ট করা হচ্ছে, তারপরে যদি অন্য কোনো ধরনের ট্যাক্স থাকে, যেমন ভ্যাট যদি থাকে, ভ্যালু অ্যাডেড, সেটা কাউন্ট করছে, ইত্যাদি বিভিন্ন জিনিসকে কাউন্ট করে এরা এই নাম্বারটাকে বের করেছে। কিন্তু এই নাম্বার এবার আরেকটা আমি লক্ষ্য করতাম, যে এই নাম্বারে যেমন ধরেন ট্রেড ইমব্যালেন্স, যেটা ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ ট্রেড মাল্টিপ্লাইড বাই 100, হ্যাঁ, ডিভাইডেড বাই 2, এতে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ওই নাম্বারটায় আসা যায়। কাজে উনি একটা ফর্মুলা ফলো করেছেন। তবে আমি খুব আশাবাদী যে, কারণ উনি খুব ধূর্ত চালাক, উনি চাইবেন না যেখানে স্টক মার্কেট কলাপস হয়ে যাক, এখানে বন্ডের অবস্থা 12টা বেজে যায়, এগুলো উনি চাচ্ছেন না। ডলার মানে কমে যাচ্ছে, এগুলো উনি পছন্দ করবেন না। আনএমপ্লয়মেন্ট উনি
দেখলে ওনার ভবিষ্যতের জন্য খারাপ হবে। কাজেই এসব লক্ষ্য করে উনি কম্প্রোমাইজ করবেন এবং উনি ওনার মন পরিবর্তন করবেন। এটা আমরা অতীতেও দেখেছি যে মেক্সিকোর সঙ্গে এবং কানাডার সঙ্গে উনি কিন্তু একদিনে 3 বার ওনার ওপিনিয়ন চেঞ্জ করেছে। কাজে আমি মনে করি যে উনি চেঞ্জ করবেন এবং এটা একটা মানে এটার একটা পজিটিভ শেষ হবে, এটাই আমার ধারণা। ডক্টর মেহনাজ মোমেন, আপনার পর্যালোচনা শুনি। ট্রাম্পের এই ট্যারিফ পলিসিটা বলা হচ্ছে যে 100 বছরে এভাবে করে বিশ্ব অর্থনীতিতে এরকম বড় পলিসি আসেনি, কিন্তু 100 বছর আগে যেরকম ধরনের প্রোডাকশন সিস্টেম ছিল সেগুলো ছিল নেশন ভিত্তিক, যে একটা ধরেন গাড়ি যে উৎপাদন করবে, জাপানি গাড়ি জাপানে তৈরি হবে, আমেরিকান গাড়ি আমেরিকাতে হবে বা অন্য যে কোনো জিনিস। কিন্তু এখন কিন্তু আমরা একটা গ্লোবাল ইকোনমিতে এমন একটা জায়গায় বাস করি যেখানে আমাদের প্রোডাকশন সিস্টেম অনেক ইন্টিগ্রেটেড। এখানে কিন্তু কেউ খুব কম সংখ্যক, মানে এগ্রিকালচার প্রোডাক্টের কথা ডিফারেন্ট, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যদি দেখি খুব কম সংখ্যক প্রোডাক্ট আছে যেটা একটা দেশেই খালি আপনার মানে ওইটা একটা ফ্যাক্টরিতে করা হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের পার্টস বিভিন্ন জায়গা থেকে আসে। কাজে এই ট্যারিফ একটা ভীষণ সংশয়ের অবস্থা তৈরি করেছে। কারণ মনে করেন একটা আমেরিকাতে একটা প্রোডাক্ট, সেটা পার্টস আসবে নানা জায়গা থেকে, তো পার্টস গুলো ট্যারিফের কারণে তার দাম 5 গুণ হয়ে গেল, তো আমেরিকান পণ্যটার দামও 5 গুণ হয়ে যাবে। তো এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে নম্বরগুলো এখানে, যেখানে যে গ্রাফটা দেখিয়েছেন ট্রাম্প, এই নম্বরগুলো এগুলো নিয়ে মানে আমি একটু আগে আলোচনা শুনছিলাম, এটা একটা কি বলবো, মানে এই নম্বরগুলো অনেকটা কি বলবো, মানে অনেকটা উনারা কনস্ট্রাক্ট করেছে। এখানে যে বাণিজ্য ঘাটতির সাথে কে ধরে যেভাবে করে ধরে অন্য দেশকে বলা হচ্ছে যে তোমাদের এই পরিমাণ ট্যারিফ আছে, এটা আসলে সত্যি না। বাংলাদেশে তো 72% তো ট্যারিফ নাই। বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি আছে কারণ বাংলাদেশ থেকে আমরা বিপুল পরিমাণে আপনার যদি ধরেন গার্মেন্টস এর জিনিস আমদানি করি, কিন্তু বাংলাদেশ একটা আমাদের অর্থনৈতিক অবস্থা এরকম না যে আমরা আমেরিকা থেকে প্রচুর জিনিস আমরা আমদানি করি, তো এই জন্য বাণিজ্য ঘাটতি আছে। এখন বাণিজ্য ঘাটতিরও নানা ধরনের কারণ আছে। তো এই ট্যারিফটা যেভাবে করে দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয় 1 নম্বর কথা, এটা নীতিগতভাবে আমার কাছে মনে হয় যে আমি বুঝতে পারছি না যে কেন পুরো বিশ্ব অর্থনীতিতে এরকম একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলো। আর 2 নম্বর কথা, এটার নাম্বারগুলো ঠিক মতো আপনার ক্যালকুলেট করা হয় নাই, এবং এটা যে স্ট্র্যাটেজি একটা থাকা উচিত, যেটা ট্রাম্প বলছেন যে আমেরিকায় উৎপাদন বাড়াতে চান, কিন্তু সেটা করতে হলে আপনার আমেরিকার তো ইন্ডাস্ট্রির ওই অবস্থা থাকতে হবে যে এখানে ওই জিনিসগুলো উৎপন্ন হবে। হঠাৎ করে তো এটা জিনিসটা হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যখনই কেউ ইনভেস্ট করবে একটা স্থিতিশীল একটা অবস্থান চাই। তবে এইটা স্ট্র্যাটেজিক্যালি হয়তো প্রতিটা দেশের সাথেই এটা নেগোশিয়েট করা হবে, এবং আমার কাছে মনে হয় না যে এই ট্যারিফটা আপনার রাখা যাবে, এবং সেটা হয়তো জেনে শুনে এভাবে করে করা হয়েছে, প্রতিটা জায়গায় নেগোশিয়েট করে আলাদা আলাদা করে যেটা আমেরিকার পক্ষে সবচেয়ে আপনার সুবিধাজনক হয় সেটা হয়তো করার চেষ্টা করা হবে। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না, আমরা একটা অন্য ধরনের অর্থনীতিতে বিশ্বায়নের যুগে বাস করি, যে অর্থনীতি অনেক ইন্টিগ্রেটেড। এখানে একটা দেশকে শাস্তি দিব এভাবে করে জিনিসটা হয় না, কারণ এখানে অনেক আমেরিকার ভিতরেই ধরেন এমন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যেখানে ধরেন 8টা মেটেরিয়াল লাগে, তার মধ্যে 3টা আসছে অন্য জায়গা থেকে। তো তাহলে এটার সবচেয়ে বড় এটার মূল্য দিবে কিন্তু ভোক্তা, এবং সেই ভোক্তা মানে আমরা যে আমেরিকায় আছি আমরা দিই। তো এখানে এটার একটা পলিটিক্যাল একটা কস্ট হবে, এটার একটা ইকোনমিক কস্ট হবে। অলরেডি দেশের ইনফ্লেশন শুধু না, ডিপ্রেশন নিয়ে কথা বলা হচ্ছে, কারণ যেই ট্যারিফকে ট্রাম্প এরকম ভাবে স্বর্ণযুগের কথা বলছেন, সেই ট্যারিফের পরেই কিন্তু আপনার স্টক মার্কেট কোলাপস হয়েছিল 1929-এ। কাজেই আমার কাছে মনে হয় যে এটার অবশ্যই এটা মানে আমরা এটা আরো নেগোসিয়েশন দেখবো, এবং এটা যে মর্মে আজকে প্রকাশ হয়েছে এইভাবে করে রাখা যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।